ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্টদেরকে ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে তোমাদের সাথে আমার যে হিস্টোলজি ক্লাসটা হয়েছিল তখন তোমরা আমার কাছে বলেছো যে তোমাদের জিআইটি সিস্টেমের মোটামুটি সব ভিসেরার হচ্ছে হিস্টোলজি পড়ানো হয়েছে, কিন্তু তোমাদের গ্ল্যান্ডস অফ দ্য জিআইটিটা বাকি আছে। তো তোমাদের কথার প্রসপেক্টেই হচ্ছে গিয়ে আমি আজকের লেকচারটাকে সাজিয়েছি এভাবে যে জিআইটির যে গ্ল্যান্ডসগুলো আছে আমি সেটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি জিআইটির হিস্টোলজি তোমরা নিজেরা একটু পড়ে নিয়েছো। জিআইটি হচ্ছে একটু বড় ভাস্ট, কিন্তু হচ্ছে বেশ সহজ প্যালাটেবল। অন্য সিস্টেমের চাইতে জিআইটির একটা সুবিধা হচ্ছে মোটামুটি এর মধ্যে সিমিলারিটি থাকে। তো সেই ধারাবাহিকতায় চলো আজকে গ্ল্যান্ড শুরু করে দিই, গ্ল্যান্ডস অফ দ্য জিআইটি। তো গ্ল্যান্ডস অফ দ্য জিআইটি কে আমরা আসলে প্রথমে তিনটা ভাগে ভাগ করে নিব। তো কি কি আছে, প্রথমে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে বলবো, তারপরে লিভার গ্ল্যান্ড সম্পর্কে বলবো এবং তারপর প্যানক্রিয়াস সম্পর্কে বলবো। তো প্রথমে আসো স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড নাম শুনেই বুঝতে পারছো যে এটার সাথে স্যালাইভা রিলেটেড থাকবে, তার মানে দ্য গ্ল্যান্ডস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ দ্য স্যালাইভা ইজ কল্ড দ্য স্যালাইভারি গ্ল্যান্ড। এখন স্যালাইভার তৈরি হওয়ার প্রসপেক্টে স্যালাইভারি গ্ল্যান্ডকে আমরা দুটো ব্রড ক্লাসিফিকেশনে ভাগ করি। একটা হচ্ছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড এবং মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। মাইনর কথাটা কেন বললাম, তারা হচ্ছে কি আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, যেমন ধরো লিপসে আছে লেবিয়াল, তারপর হচ্ছে চিকে আছে, ভ্যালেইটে আছে, টাঙে আছে, লিঙ্গুয়াল ইত্যাদি হচ্ছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। তারা হচ্ছে 5% প্লে রোল করে টু প্রডিউস দ্য স্যালাইভা। অন্যদিকে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে পড়তে হবে। তারা কারা কারা, তারা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমি যদি প্রোডাকশন অফ দ্য স্যালাইভার ভিত্তিতে বলি তাহলে প্রথমেই বলতে হবে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, কারণ সবচেয়ে বেশি মেজর পোর্শন অফ দ্য স্যালাইভা ইজ ফর্মেটেড ফ্রম দ্য সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। তার প্রপোর্শনটা কতটুকু? 70%। দেন কাম টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড, তার কন্ট্রিবিউশন কতটুকু? 20%। এন্ড রেস্ট অফ দ্য পার্ট মানে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সেখান থেকে আসে 5%। তো এই সবটুকু মিলিয়ে হচ্ছে 100% স্যালাইভা ফর্মেশন হচ্ছে ফ্রম দ্য মেজর স্যালাইভারি গ্ল্যান্ড এন্ড মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। এখন আসো মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। পরীক্ষায় অবশ্যই মেজর স্যালাইভারি গ্ল্যান্ডের একটা স্লাইড তোমাদেরকে ফেস করতে হবে, আইদার লাকি স্লাইড হিসেবেই হোক অথবা তোমাদের সেটা অস্পির ক্ষেত্রেই হোক। তো সেই গ্ল্যান্ডগুলোকে তোমরা চিনবা কিভাবে? হোয়াট আর দ্য আইডেন্টিফাইং পয়েন্ট অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড? খুব মানে আলাদা আলাদাভাবে স্লাইডের ভিত্তিতে আইডেন্টিফাইং পয়েন্ট অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড যদি আমি বলি তাহলে আমি বলবো যে প্রথমে আসো প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে। প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনটা কেমন? সেটা হচ্ছে ওয়াটারি সিক্রেশন। এখানে যে এসিনাই বা অ্যালভিওলাই গুলো থাকে সেগুলো সেরাস টাইপের। তো সেরাস এসিনাই গুলো দেখতে কেমন? সেখানের যে সেলগুলো থাকে সেগুলো আসলে অনেকটা পিরামিডাল শেপের মতো থাকে এবং লুমেনটা অনেক ন্যারোয়ার থাকে। আর নিউক্লিয়াস যেটা থাকে সেটা হচ্ছে তোমার রাউন্ডের নিউক্লিয়াস, মোটামুটি সেন্ট্রাল ইন পজিশনে থাকে। ঠিক আছে, তারপরে সেটা হচ্ছে যে ডাক্ট সিস্টেমটা থাকে, মানে একটা গ্ল্যান্ড মানেই তো একটা ডাক্ট থাকবে গ্ল্যান্ডে। তো সেই সরি মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড হলেই তো সেখানে ডাক্ট থাকবে। তো সেই ডাক্টের মধ্যে যে গ্ল্যান্ডগুলো সেটার নেচারটা থাকবে স্ট্রায়াটেড ডাক্ট। এখন ভাইভাতে প্রশ্ন জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্ট্রায়াটেড ডাক্ট? তো স্ট্রায়াশন কথাটা আমরা অনেক জায়গায় পেয়েছি, মাসল টিস্যু পড়ানোর সময় আমরা স্ট্রায়াশন দেখেছি, এখানেও স্ট্রায়াশন দেখেছি। ওই স্ট্রায়াশনের সাথে এই স্ট্রায়াশনের পার্থক্য কি? এখানে যে স্ট্রায়াশন বা স্ট্রায়াটেড ডাক্টটা যেটা হয় সেটা হয় কি যে সেলগুলো ডাক্টের মধ্যে লাইনিং করে থাকে তার মধ্যে একটা বেজাল ইনফোল্ডিং হয়, প্লাজমা মেমব্রেনের বেজাল ইনফোল্ডিং হয়। এবং এখানে যে মাইটোকন্ড্রিয়া গুলো থাকে, এটা সেলের মধ্যে তো মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়ার অ্যালাইনমেন্ট গুলো কিন্তু লংগিটিউডিনাল ইন অ্যালাইনমেন্ট। তো মাইটোকন্ড্রিয়া গুলো লংগিটিউডিনাল অ্যালাইনমেন্ট থাকে, সে কারণে এটা অনেকটা স্ট্রায়াটেড অ্যাপিয়ারেন্স দেখানো যায়। দিস ইজ দ্য কজ ফর দ্য স্ট্রায়াটেড নেচার ইন কেস অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড এর ডাক্ট। ঠিক আছে, এছাড়া আর কি থাকে? এখানে হচ্ছে তোমার ইনফিল্ট্রেশন অফ দ্য এডিপোসাইটও থাকে। তো সবকিছু যদি আমি একদম রিক্যাপ করে আবার বলি তাহলে কি কি পয়েন্ট তোমরা বলবা যে এখানে এসিনাই বা অ্যালভিওলাই একই কথা, সেগুলো হচ্ছে সেরাসিন টাইপ। এখানে লার্জ নাম্বার অফ ডাক্ট থাকে, এটার মধ্যে হচ্ছে কি স্ট্রায়াটেড ডাক্ট থাকে এবং ইনফিল্ট্রেশন অফ দ্য এডিপোসাইট থাকে। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানতে হবে ওটা দ্য ডিফারেন্স অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড দেন দ্য সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড আসলে পুরোটাই হচ্ছে কি তোমার সেরাস টাইপ অফ নেচার। ঠিক আছে, আর বাকি দুটো যে সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল তারা হচ্ছে কি মিক্সড ইন নেচার, মানে মিউকাস এবং সেরাস দুটোই। কিন্তু প্রপোর্শন অফ দ্য সিক্রেশনের দিক থেকে মানে সেরাস হলে তো সেটা ওয়াটার সিক্রেশন দিবে, মিউকাস হলে সেটা ভিসকাস সিক্রেশন দিবে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিক্রেশনের প্রপোর্শনের দিক থেকে দেখা যায় যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের মধ্যে সেরাস এসিনাইটা কম্পারেটিভলি লার্জার অ্যামাউন্টে থাকে, সাবলিঙ্গুয়ালের মধ্যে মিউকাস এসিনাইটা লার্জ অ্যামাউন্টে থাকে।
ঠিক আছে। তো সাবমেন্ডিবুলার মধ্যে কি বলবো যে মেনি সেরাস এসিনাই থাকে, কিন্তু মিউকাস এসিনাই কি থাকবে না? থাকবে। ফিউ নাম্বার ইন মিউকাস এসিনাই থাকবে। এখানেও অনেক স্ট্রায়াটেড ডাক্ট থাকে। আরেকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেরাস ডেমিলিউন বলে একটা কথা আছে, সেটা থাকবে। সেরাস ডেমিলিউনটা কি? আমরা দুটো এসিনাই পড়লাম, একটা হচ্ছে সেরাস এসিনাই, একটা মিউকাস এসিনাই। মিউকাস এসিনাই মাথার উপরে ক্রাউনের মতো করে যে সেরাস এসিনাই গুলোর যে অ্যালাইনমেন্ট থাকে, এই পার্টিকুলার অ্যালাইনমেন্টকে বলা হয় ডেমিলিউন। এটা প্যারোটিডের মধ্যে তুমি খুঁজে পাবা না, তাহলে এটা সাবমেন্ডিবুলারের মধ্যে তুমি পাবা। আর এটা বেশিরভাগ অংশ জুড়েই থাকে, বেশি জায়গায় থাকে। আর সাবলিঙ্গুয়াল গুলির মধ্যে কি থাকবে? এখানে মিউকাস এসিনাইগুলোর প্রপোর্শনটা অনেক বেশি থাকবে, আর হচ্ছে গিয়ে এখানে স্ট্রায়াটেড ডাক্টের পরিমাণটা কম থাকবে, এবং হচ্ছে গিয়ে সেরাস ডেমিলিয়নের পরিমাণটাও কম থাকবে। এই হলো হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য তিনটা স্লাইড, মানে সেরাস, মিউকাস এবং হচ্ছে গিয়ে মিক্সড। এখন আমি যদি এসিনাইগুলিকে আরেকটু ব্রিফলি বলি যে এগুলো দেখতে কেমন, যে সেরাস এসিনাইগুলো দেখতে কেমন এবং মিউকাস এসিনাইগুলো দেখতে কেমন। সেরাস এসিনাইগুলো হচ্ছে গিয়ে একদম ডার্কলি স্টেইন থাকে, এবং হচ্ছে গিয়ে যে ভিতরে সেলগুলো থাকে, আগে বলেছি সেগুলো হচ্ছে গিয়ে একটু বড় বড় থাকে, এবং তার ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে এটা হচ্ছে রাউন্ড এবং সেন্ট্রালি প্লেস থাকে, এবং এখানের মধ্যে তোমার যে ডাক সিস্টেমটা সেটা অনেক ডেভেলপড হয়। বাই দিস টাইম যে তুমি হচ্ছে মিউকাস এসিনাই বলবে, সেগুলো তাহলে কি হবে? সেগুলো হচ্ছে একটু লাইটলি স্ট্রেন থাকবে। সেলগুলো কেমন হবে? একটু ফ্ল্যাটেন্ড সেল থাকবে। নিউক্লিয়াসটা কি সেলগুলোর হচ্ছে গিয়ে সেলের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকবে সেটা হচ্ছে কি একটু ফ্ল্যাট থাকবে, পেরিফেরালের দিকে থাকবে, এবং এখানে ডাক সিস্টেমটা হচ্ছে কি পুয়ারলি ডেভেলপড হবে। আচ্ছা, এই হলো গিয়ে মোটামুটি স্যালাইভারি গ্ল্যান্ডের স্লাইড সম্পর্কে যেটা বললাম। আর তোমরা অবশ্যই বইয়ের সাথে ছবিগুলো মিলিয়ে আমার লেকচারটা শোনার চেষ্টা করবা, তাহলে হচ্ছে কনসেপশন ক্লিয়ার হবে। এখন আসো লিভার। লিভার হচ্ছে গিয়ে একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। কেন মিক্সড গ্ল্যান্ড? এখানে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুটো পোর্শনই আছে। এক্সোক্রাইন ফাংশন কি? এটা হচ্ছে তোমরা জানো যে বাইল প্রোডাকশন করে, তো বাইল প্রোডাকশন করে সেটা হচ্ছে গিয়ে তোমার এক্সোক্রাইন ফাংশন, এবং বিলিরুবিন হচ্ছে গিয়ে এক্সক্রিশন করে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এন্ডোক্রাইন যেটা ফাংশন সেটা হচ্ছে সিনথেসিস করে এবং সিক্রেশন করে প্লাজমা প্রোটিন লাইক অ্যালবুমিন, প্রথমবিন, ফিব্রিনেজেন, হ্যাঁ, এক্সেপ্ট ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে। আর অন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এখানে গ্লাইকোজেন যেটা, সেটা হচ্ছে গিয়ে স্টোরেজ ফর্মে থাকে, সেটা গ্লুকোজটা হচ্ছে স্টোরেজ ফর্মে অ্যাজ গ্লাইকোজেন হিসেবে লিভারের মধ্যে থাকে। এছাড়া আরো ডিটক্সিফাইং ফাংশন আছে, তারপরে হিমোপোয়েটিক ফাংশন আছে, এটসেট্রা। এখন আসো আমার যেটা কথা আমার হিস্টোলজিতে, সেটা হচ্ছে স্ট্রাকচার। একটা লিভারের ভিতরে তোমরা জানো একটা গ্ল্যান্ড যদি হয় তার হচ্ছে প্যারেনকাইমা থাকবে এবং স্ট্রোমা থাকবে। যে গ্ল্যান্ডুলার যে সেলগুলো থাকে তাকে বলা হয় প্যারেনকাইমা, আর কানেকটিভ টিস্যুর যে স্ট্রাকচার থাকে বা তার সাপোর্টিং যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে স্ট্রোমা। তো প্যারেনকাইমার মধ্যে যে লিভারের যে সেলগুলো থাকবে তার নাম হলো গিয়ে হেপাটোসাইট সেল। হেপাটোসাইট সেলের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার, সেটা রিটেনে আসবে, সেটা ভাইভাতে আসবে, সব জায়গায় তোমাকে জিজ্ঞেস করবে। শুরুতেই তার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলার আগে লিভারের যে হেপাটোসাইট তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচারটা বলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো কি? হেপাটোসাইট গুলো হচ্ছে কি তোমার পলিহেড্রাল সেল, এবং সেটার মধ্যে যে নিউক্লিয়াস থাকে তারা হচ্ছে একটা বা দুটো থাকতে পারে, এবং তার নিউক্লিয় লাইটা হচ্ছে ওয়েল ডেভেলপ। এবং সেল যেহেতু এখানে হচ্ছে গিয়ে অনেক ফাংশন করতে হয়, বহুমুখী কাজ করতে হয়, সেজন্য এই সেলের মধ্যে খুব রিচলি অ্যামাউন্ট অফ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গোলগি কমপ্লেক্স, এগুলোর এগ্রিগেশনটা খুব ভালো থাকে। সেজন্য একটা হেপাটোসাইট আঁকার সময় আমরা বলি যে খুব বেশি বেশি করে স্মুথ এন্ডোপ্লাজমিক, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি অ্যাপারাটাস, মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকে দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে কি থাকে, এটার যে সাইটোপ্লাজমটা থাকে সেটা হচ্ছে ইওসিনোফিলিক ইন নেচার, এবং হচ্ছে কি অনেক পরিমাণে সাইটোপ্লাজমে অনেক পরিমাণে হচ্ছে মাইটোকন্ড্রিয়াটা থাকবে। আচ্ছা, একটা হেপাটোসাইট তো বললাম যে পলিহেড্রাল, তো আমরা বলি যে এটা হচ্ছে হেক্সাগোনাল ইন শেপ থাকে, তার মানে তার 6টা বাহু থাকে। তো এর মধ্যে যে দুইটা সারফেস থাকে সেই দুইটা সারফেস হচ্ছে কি তোমার থাকবে সাইনোসয়েডের সাথে রিলেটেড, স্পেস অফ ডিসিতে আমি পরে ক্লিয়ার করব তোমাদের, এবং হচ্ছে বাকি যে 4টা যে আর্ম থাকবে সেগুলো হচ্ছে বাইল ক্যানালিকুলি তৈরিতে সাহায্য করবে। বাইল ক্যানালিকুলি কি? আমরা যে বাইল ডাকটিউল বলি তার প্রাইমারি মানে শুরুটা বিগিনিং হচ্ছে কি বাইল ক্যানালিকুলি থেকে শুরু হয়। ফার্স্ট পার্ট অফ দ্য বাইল ডাক্ট সিস্টেমটা শুরু হয় হচ্ছে বাইল ক্যানালিকুলি থেকে, তারপরে সেটা টার্মিনাল পার্টটা হচ্ছে হেপাটিক ডাকটিউল হয়ে তারপর হচ্ছে পোর্টাল ট্রায়াডে গিয়ে সেখান থেকে হচ্ছে ক্যানাল অফ হেরিং, তারপরে হচ্ছে হেপাটিক ডাক্ট তৈরি করবে, বাস। আচ্ছা, এখন হচ্ছে তাহলে লিভারের হচ্ছে হিস্টোলজিতে কি কি আইডেন্টিফাইং, একটা স্লাইড পেলা, কি কি আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হবে তোমরা নোট করতে পারো। সেটা কি কি? সেটা হচ্ছে একটা হেপাটিক পলিগোনাল হেপাটিক লোবিউল আমরা দেখবো একটা স্লাইডে, পলিগোনাল হেপাটিক লোবিউল, সেখানে হচ্ছে কি তোমার
লিভারের সেই স্লাইডটার মধ্যে আমরা পোর্টাল ট্রায়াড পাবো। গ্লসে তোমরা পড়ে এসেছো, তো পোর্টাল ট্রায়াড বলতে বোঝাও যে হেপাটিক আর্টারির ব্রাঞ্চ বা হেপাটিক আর্টেরিওল, পোর্টাল ভেইনের ট্রিবিউটারিস, ঠিক আছে, আর হচ্ছে হেপাটিক ডাকটিউল। তারপর সেন্ট্রাল ভেইন পাবো, এই যে হেপাটিক লোবিউলটা বললাম তার সেন্ট্রাল পজিশনে হচ্ছে সেন্ট্রাল ভেইনটা পাবো। আর রেডিয়েটিং অনেক হেপাটিক কর্ড এন্ড সাইনোসয়েডস ফ্রম দ্য সেন্ট্রাল ভেইন। এখানে হচ্ছে গিয়ে যে একটা হেক্সাগোনাল হেপাটোসাইট, তার মাঝখানে যে সেন্ট্রাল ভেইন থাকে সেখান থেকে অনেক সেলগুলো হচ্ছে রেডিয়েট করে, তার পাশাপাশি হচ্ছে সাইনোসয়েড গুলো থাকে। এই সেন্ট্রাল ভেইন থেকে হেপাটিক কর্ডস গুলোর চলে যাওয়া এবং তার মাঝখানে মাঝখানে সাইনোসয়েডস থাকা, তাহলে সেল এবং সাইনোসয়েডের মাঝখানে যে স্পেসটা থাকে সেই স্পেসটার নাম হচ্ছে স্পেস অফ ডিসি, ঠিক আছে। আর একটা হেপাটোসাইটের পাশে 6টা কর্নারে থাকে হচ্ছে গিয়ে পোর্টাল ট্রায়াড, সেখানে 3টা স্ট্রাকচার থাকে। সেই পোর্টাল ট্রায়াড এবং যে হেপাটিক কর্ড মানে যে সেলগুলো যে চলে যায় তার মাঝখানে যে স্পেসটা থাকে সেটাকে বলা হয় স্পেস অফ মল। তাহলে দিস ক্লিয়ার হয়েছে আশা করি, হোয়াট ডু মিন বাই দ্য স্পেস অফ মল এন্ড স্পেস অফ ডিসি। এখন আসো হিস্টোলজিতে হেপাটিক লোবিউল সম্পর্কে আমরা কি বলবো। হেপাটিক লোবিউল সেটা হচ্ছে গিয়ে তোমরা আগে বুঝেছো যে আগে বলেছি, সেটা হচ্ছে পলিগোনাল শেপে থাকে, সেন্ট্রাল ভেইনটা হচ্ছে কি তার সেন্ট্রালি লোকেশন থাকে। এটা হচ্ছে গিয়ে একটা তুমি যদি সেটা একটা সবসময় তোমরা লিভারের হিস্টোলজি আঁকার সময় দেখেছো যে একদম 6টা বাহু দিয়ে একটা হেপাটিক গ্লোব আঁকি, তার মাঝখানে হচ্ছে একটা সেন্ট্রাল ভেইন আঁকি, এটাই আঁকলেই হচ্ছে কি এটা একটা হেপাটিক গ্লোবিউল বোঝা যায়। আচ্ছা, এখন এই হেপাটোসাইটস গুলোর যে সেলগুলো সেটা বললাম যে 1 সেল থিকনেসের মধ্যে থাকে এবং সেই প্লেটস গুলো মানে সেলের যে প্লেটস গুলো সেটা রেডিয়েটিং হবে পেরিফেরির দিকে, টুয়ার্ডস দ্য পেরিফেরি, মানে সেন্ট্রাল ভেইন থেকে পেরিফেরির দিকে হচ্ছে গিয়ে সেটা টুয়ার্ডস যাবে। এবং এখানে যে সাইনোসয়েড থাকে সেখানে হচ্ছে গিয়ে মিক্স আপ থাকবে হচ্ছে গিয়ে আর্টারিয়াল ব্লাড এবং ভেনাস ব্লাড গুলো, ঠিক আছে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে ফ্যাগোসাইটিক সেল থাকে বা কুফার সেল থাকে, সেটা হচ্ছে গিয়ে লিভারের ফ্যাগোসাইটোসিস কাজ করার জন্য সাহায্য করে, ঠিক আছে, বা ওর্ন আউট অফ দ্য আরবিসির জন্য কাজ করে। এছাড়াও থাকে হচ্ছে পেরিসাইনোসোডাল সেল, ঠিক আছে, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশনে বিশেষ করে এগুলো অ্যাক্টিভেটেড হয় পেরিসাইনোসোডাল সেলগুলো, বা পেরিসাইনোসোডাল সেলকে আমরা আরেকটা নামে জানি ইটোসেল, ঠিক আছে, বা হেপাটিক স্টিলেট সেল। আচ্ছা, আর এই সাইনোসয়েড গুলো সেপারেটেড থাকে হচ্ছে কি প্লেটস অফ হেপাটোসাইটস এর, তোমরা তো জানো সাইনোসয়েড গুলো যে প্লেটস অফ হেপাটোসাইটস এর সাথে যে স্পেসটা থাকে সেই স্পেসটাই হচ্ছে স্পেস অফ ডিসি, ঠিক আছে। এখন আসো হচ্ছে পোর্টাল লোবিউল, এটা গেল হেপাটিক লোবিউল। এখন আসো পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউলকে বলা হয় ফাংশনাল ইউনিট। এটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গুলার শেপে থাকে। এটা তুমি হচ্ছে কি একটা ইমাজিনারি লাইন ড্র করতে পারো, কানেক্টিং করবে হচ্ছে সেন্ট্রাল ভেইনকে, 3 দিকে 3টা সেন্ট্রাল ভেইন থাকবে এবং মাঝখানে থাকবে তার হচ্ছে পোর্টাল ট্রায়াড। এটার ফাংশন কি, এটা হচ্ছে বাইলকে ড্রেন করবে হেপাটিক ডাক্টুল, সেখান থেকে হচ্ছে পোর্টাল ট্রায়াডে হচ্ছে কি বাইলটা ড্রেন করবে, ফাংশনাল ইউনিট। এরপর আরেকটা আছে হেপাটিক এসিনাস, সেটা হচ্ছে ডায়মন্ড ইন শেপ, দুপাশে দুটো হচ্ছে সেন্ট্রাল ভেইন এবং দুপাশে দুটো হচ্ছে পোর্টাল ট্রায়াড, তাদেরকে যদি আমি একটা যোগ করে দিই তাহলে একটা ডায়মন্ড শেপ হবে। দুটো অ্যাক্সিস যাবে পোর্টাল ট্রায়াড থেকে পোর্টাল ট্রায়াড এবং সেন্ট্রাল ভেইন থেকে সেন্ট্রাল ভেইন পর্যন্ত যদি আমি অ্যাক্সিস থাকি সেটা। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে ইরিগেটেড বাই হচ্ছে টার্মিনাল ডিস্ট্রিবিউশনস অফ দ্য পোর্টাল ভেইন এন্ড হেপাটিক আর্টারি, ঠিক আছে। এখন এটাও আরেকটা ফাংশনাল ইউনিট বলা যায়, ঠিক আছে। এই হলো মোটামুটি হচ্ছে আমার লিভারের স্ট্রাকচার। এখন চলে আসো প্যানক্রিয়াস। লিভারের মতো প্যানক্রিয়াসও একটা মিক্সড, কিন্তু কনসেপশন ইজ টোটালি ডিফারেন্ট। লিভারকে আমরা বলতেছি তার সিক্রেশনের ভিত্তিতে এক্সোক্রাইন ফাংশন বাইল সিক্রেশন করে, এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে হরমোন সিক্রেশন করে, সেই জন্য হচ্ছে গিয়ে লিভারের হচ্ছে গিয়ে ফাংশন, লিভারকে হচ্ছে গিয়ে একটা মিক্সড বলা হয়, যেমন বাইল সিক্রেশন করে আর এদিকে এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে তোমরা দেখেছো প্লাজমা প্রোটিন সিনথেসিস করছে। কিন্তু প্যানক্রিয়াস যে মিক্সড গ্ল্যান্ড তার কনসেপশন হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট এবং একটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট। যদি এক্সোক্রাইন পার্ট থাকে তাহলে সেখানে এসিনাস বা অ্যালভিওলাই থাকবে, সেই এসিনাস গুলি হচ্ছে সেরাস এসিনাই। তোমরা স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে যে সেরাস এসিনাই পড়েছো তার সাথে হচ্ছে প্যানক্রিয়াসের সেরাস এসিনাই গুলির কিছুটা মিল এবং কিছুটা অমিল আছে। সেরাস এসিনাই গুলি সাধারণত ডার্ক ইন নেচার হয় দেখতে। তো এখানেও যে তুমি সেরাস এসিনাই বলবা সেগুলোর শেপ কিরকম, প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পোর্শনের যে সেরাস এসিনাই পাওয়া যায় সেগুলো পিরামিডাল ইন শেপ, অ্যাপেক্স বেস ইত্যাদি থাকে। তো সেই সেলগুলো হচ্ছে ডার্ক স্টেইনড হয় এবং সেখানে অনেক জাইমোজেন গ্রেনুলস থাকে। এখানে কিন্তু ওই যে স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে যেমন মায়োএপিথেলিয়াল সেল পেয়েছিলে প্রত্যেকটাতেই, প্যারোটিডিও পেয়েছিলে,
সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়ালেও পেয়েছিলে, কিন্তু প্যানক্রিয়াসের মধ্যে যে এসিনাই গুলো থাকবে সেখানে কিন্তু মায়োএপিথেলিয়াল পাবা না, কিন্তু মায়োএপিথেলিয়াল গুলোর পরিবর্তে মায়োফাইব্রোব্লাস্ট পাওয়া যায়। ঠিক আছে, এবং কিছু কিছু এসিনাই গুলো exhibit করে কিছু centroacinar cell. This is the most important and identifying one of the identifying point of the pancreas exocrine portion এর, মানে exocrine portion এর serous acini গুলো এই ডাক্ট সিস্টেমের মধ্যে যে পার্টিকুলার সেলের শেপ দেয় সেটা হচ্ছে গিয়ে তোমার centroacinar cell। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে এই ডাক্টের সাথে স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্টের পার্থক্য হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্টগুলো হচ্ছে স্ট্রায়াডেড ইন নেচার থাকে, আর এই ডাক্টগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ইন নেচার থাকে। তার অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট ড্রেন করবে ইন্ট্রালোবিউলার ডাক্ট, তারপর হচ্ছে লোবিউলার ডাক্ট, তারপর হচ্ছে একদম চলে যাবে হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে। এই হলো গিয়ে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পোর্শনের ডাক্ট সিস্টেম। উপর দিকে স্যালাইভারি গ্ল্যান্ডের ডাক্ট সিস্টেমের মধ্যে দেখেছো স্ট্রায়াটেড ডাক্ট থাকে, মোস্টলি ডেভেলপড ইন কেস অফ দ্য প্যারোটিডের মধ্যে, আর লেস ডেভেলপড বা পুরলি ডেভেলপড ইন কেস অফ দ্য সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়ালিটিতে। তাহলে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পোর্শন গেল। come to the endocrine portion. endocrine portion এর যে সেলগুলো পাওয়া যায় সেগুলো একটু এক্সোক্রাইনের চাইতে একটু পেল স্টেনিং থাকে, এবং এখানে কিছু ডিফারেন্ট টাইপ অফ সেল পাওয়া যায় যেগুলোকে আমরা আরো কয়েকটা ব্রড ক্লাসিফিকেশনে করতে পারি। তারা কি কি? তারা হচ্ছে গিয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং এই এন্ডোক্রাইন সেলগুলো সবচেয়ে বেশি থাকে হচ্ছে টেল পোর্শনের দিকে। তোমরা গ্রস করার সময় অলরেডি প্যানক্রিয়াসের সেলগুলো তোমরা পড়ে ফেলেছো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি কি থাকে, যেমন আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল। আলফা সেলের মধ্যে কি থাকে? এই সেলগুলো সবচেয়ে বড় থাকে, নাম্বার কিরকম পার্সেন্টেজ থাকে? তাতে 20% থাকে। আলফা সেলগুলোর হচ্ছে কি সিক্রেশন কি হয়? গ্লুকাগন সিক্রেশন করে। বিটা সেলগুলো কতটুকু থাকে? সবচেয়ে বেশি পরিমাণে থাকে 70%। তারা কি সিক্রেশন করে? ইনসুলিন সিক্রেশন করে। ওটা দ্য ফাংশনস অফ দ্য গ্লুকাগন, ওটা দ্য ফাংশনস অফ দ্য ইনসুলিন। এগুলো আর এরকম আমার বলার কিছু নাই, কিন্তু যদি ভাইভাতে জিজ্ঞেস করে আশা করি তোমরা বলতে পারবা। তারপরে আসো তোমরা ডেল্টা সেল। ডেল্টা সেলগুলো থাকে হচ্ছে গিয়ে তোমার 5% থাকে, এবং সেগুলো হচ্ছে গিয়ে সিক্রেট করে সোমাটোস্ট্যাটিন। তার ফাংশনটা কি? সেটা হচ্ছে গ্রোথ হরমোন, গ্লুকাগন, ইনসুলিন এগুলোর সিক্রেশনকে হচ্ছে ডিক্রিজ করে। তারপরে নেক্সট কাম টু দ্য পিপি সেল বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল। সেগুলো কি করে? সেটাও প্যানক্রিয়াটিক সিক্রেশন যেগুলো আছে তার নিজস্ব সিক্রেশন হচ্ছে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এবং আরেকটা ফাংশন হচ্ছে যে অন্য যে সিক্রেশনগুলো আছে সেগুলোকে সে লক ডাউন করে। এখন আসো আইডেন্টিফাইং পয়েন্ট, সবচেয়ে লাস্ট কথা যেটা, যে প্যানক্রিয়াসকে তাহলে সমস্ত কথার ভিত্তিতে আমরা একটা স্লাইড যখন দেখবো, একটা প্যানক্রিয়াসের যখন একটা স্লাইড দেখবো, কি কি মোস্ট ভ্যালুয়েবল আইডেন্টিফাইং পয়েন্ট আমরা অ্যাকমপ্লিশ করবো, কি কি? সেগুলো হচ্ছে যে সেখানে থাকবে, প্রথম কথাটাই হবে প্রেজেন্স অফ ডার্কলি স্টেইনড সেরাস এসিনাই। সেটা কার পার্ট? এক্সোক্রাইন পোর্শনের পার্ট। তারপরে থাকবে প্রেজেন্স অফ দ্য লাইটলি স্টেইনড আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমি বলেছি যে এন্ডোক্রাইন সেলের এন্ডোক্রাইন পার্টের যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে পেল স্টেইনিং। তারা কি কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এছাড়া থাকে সেন্ট্রোএসিনার সেল। সেটাও বলেছি যে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পোর্শনের যে এসিনাই সেলগুলো আছে সেগুলো ডাক্ট সিস্টেমে একটা স্পেশাল সেলকে কন্ট্রিবিউট করে, সেটা হচ্ছে সেন্ট্রোএসিনার সেল, যেগুলো ইন্টারক্যালেটেড ডাক্ট সিস্টেমে পাওয়া যায়। তাহলে এটাওকেও তোমাকে আইডেন্টিফাইং পয়েন্টের মধ্যে ঢোকাতে হবে। এছাড়া বলতে পারো যে এখানে স্ট্রায়াটেড ডাক্ট থাকে না। আচ্ছা, তাহলে সবকিছু মিলিয়ে এই হলো আমাদের আইডেন্টিফাইং পয়েন্ট অফ দ্য প্যানক্রিয়াস। তো মোটামুটি গ্ল্যান্ডস অফ দ্য জেটি নট ভেরি কমপ্লিকেটেড, নট ভেরি টাফ। এটা মোটামুটি অন্য সব সিস্টেমের থেকে, সিস্টেমিক হিস্টোলজির মধ্যে সবচেয়ে সহজ প্যালাটেবল পোরশন হচ্ছে গিয়ে আমাদের এই ডাক্ট সিস্টেমটা। আশা করি তোমাদের যা বলেছি তার প্রেক্ষিতে, এবং আমি স্লাইড দেখাতে পারি নাই, তোমরা আমার লেকচারের ভিত্তিতে তোমরা গ্ল্যান্ডগুলোর স্লাইড অবশ্যই হচ্ছে কালার ক্লাস বই সেরিম রেজার ভলিউম 2 সেখান থেকে হচ্ছে মিলিয়ে দেখে নিবা, এবং এটা অত কমপ্লিকেটেড কিছু না। তারপরেও যদি কোনো অংশ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে মেসেজ অপশনে দিয়ে রাখবা। আমি নেক্সট ক্লাস যদি তোমাদের সাথে থাকে তো আমি সেইটা অনুযায়ী তোমাদেরকে বলার চেষ্টা করবো। আরেকটা কথা আমার যেটা গ্রসে বলার মনে ছিল না, সেটা হচ্ছে আমাকে কয়েকটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে ম্যাডাম আমরা যখন হচ্ছে কি কিডনির রেনিনের কথা বলি, তো হচ্ছে কি রেনিন কি আসলে এনজাইম আর রেনিন হচ্ছে হরমোন? এই প্রশ্নের উত্তরটা আসলে আমি হিস্টোলজি ক্লাসে এখানে তোমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আসলে আমাদের কিডনি থেকে যে রেনিনটা রিলিজ হয় সেই রেনিনটা আসলে রেনিন এনজিওটেনসিনের একটা এনজাইম। তারপরে সেই রেনিনটা যখন
340 অ্যামাইনো অ্যাসিড দিয়ে ক্যারি করে, হ্যাঁ, অ্যাক্টিভ ফর্মে থাকে, তখন আমরা তাকে আর এনজাইম না বলে হরমোন বলাটাই ভালো। তবে তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমাদের অ্যানাটমিতে তোমাদেরকে ফিজিওলজিক্যাল মেকানিজম এবং কোনো জিনিসের পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স ফিচার নিয়ে কথা বলা হবে না। মানে ফিজিওলজির টপিকস নিয়ে অ্যানাটমিতে আসলে অতটা তোমাদের ঘাটাঘাটি করা হবে না। যেহেতু তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা করে রেখেছিলে, সেজন্য আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা যদি রেনিনকে এনজাইম বলো, নো প্রবলেম, এনজিওটেনসিনের সিস্টেমের একটা এনজাইম। আবার যদি তোমরা রেনিনকে হরমোন হিসেবে চালিয়ে দিতে চাও, অ্যাক্টিভ রেনিন, তাহলেও কোনো সমস্যা নাই। এটা আমার বলার ছিল। ধন্যবাদ সবাইকে।